আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সামরিক দর্শক, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব, তার জন্য আপনার আসলে কতটা মায়া হচ্ছে, বা তার জন্য আপনার আসলে কতটা মায়া করা উচিত? আপনারা জানেন যে তার এখন যে পারিবারিক অবস্থা, সেই পারিবারিক অবস্থায় পুরো বংশের একমাত্র প্রদীপ রূপে তিনি জীবিত আছেন। তার বাবা নির্মম হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তার আম্মা এদেশের জন্য তার জীবন যৌবন সবকিছু ত্যাগ করার পর জীবনের শেষ প্রান্তে এসে জেল, জুলুম, অবিচার, তারপর রাষ্ট্র কর্তৃক নানা রকম অপদস্থ হওয়ার পরে তিনি এতটা রোগাক্রান্ত হয়ে, এতটা অসুস্থ হয়ে পড়েছিলেন যে মৃত্যুর পূর্বক্ষণে বলতে গেলে তিনি মানে কেমন যেন হয়ে গিয়েছিলেন। এই কষ্ট, এই বেদনা কোনো ভুক্তভোগীর পক্ষেও প্রকাশ করা সম্ভব নয়, যেটা বেগম জিয়ার জীবনে ছিলেন। জীবনের শেষ বছরটিতে প্রায় বেশিরভাগ সময় তিনি হাসপাতালে ছিলেন। তারপর হাসপাতালে বহু সময় তিনি দিনের পর দিন তিনি সেখানে জ্ঞানহীন অবস্থায় ছিলেন। আর এই সময়টিতে তার পুত্রবধূ জুবাইদা রহমান তাকে দেখতে এসেছিলেন, এবং তার একমাত্র সন্তান টেকনিক্যাল কারণে হোক, কূটনৈতিক কারণে হোক, রাজনৈতিক কারণে হোক তিনি বাংলাদেশে আসতেই পারছিলেন না। সারা বাংলাদেশে যখন সিসি রব পড়ছিল, তখন ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারেক রহমান সাহেব বলতে বাধ্য হন যে আমার মা অসুস্থ, অন্য সবার মতো আমারও খুব ইচ্ছা হয় তাকে দেখতে, তাকে দেখার জন্য দেশে আসতে, কিন্তু দেশে ফেরা আমার একার সিদ্ধান্ত নয়। তো এই যে তার যে অসহায়ত্ব, এই অসহায়ত্ব কিন্তু সারা দেশের মানুষকে কাঁদিয়েছে। তার একমাত্র ভাই নির্মমভাবে মারা গেছেন অসুস্থ হয়ে, আর সেই অসুস্থের জন্য বলা হয়ে থাকে ১/১১-র সময়, 1/11-এর সময় তার উপর যে নির্মম জুলুম এবং অত্যাচার করা হয়েছে, সেই জুলুম অত্যাচার জনাব আরাফাত রহমান কোকো তিনি ধারণ করতে পারেননি। ওটাতেই তার ধুকে ধুকে তাকে মরতে হয়েছে। এবং তিনি যখন মারা যান, মারা যাওয়ার সময় বাংলাদেশে একটা হৃদয় বিদারক দৃশ্য তৈরি হয়। তার লাশ যখন আসে, তখন বেগম জিয়া কার্যত গৃহবন্দী, এবং তিনি বহুদিন ধরে তার অফিসে আটকা ছিলেন, যেখানে না ছিল পানি, না ছিল বিদ্যুৎ। ওর মধ্যে জিদ করে তিনি সেই অফিসে বসেছিলেন। ঠিক সেই সময়টাতে আরাফাত রহমান কোকোর মৃত্যু হয় এবং তিনি বাংলাদেশে তার লাশ আসে। এরকম আপনি যদি চিন্তা করেন জনাব তারেক রহমান সাহেবের জীবনে, এই যে ট্রাজিক কিং, সেই ট্রাজিক কিং সেটা কি হ্যামলেটের মতো নাকি অন্য কার মতো, সেটা যারা ইতিহাসবেত্তা আছেন তারা বলতে পারবেন। কিন্তু আপনি যদি তার দিকে তাকান, তাহলে তার ইতিহাসগুলো শুনে তাকে মায়া না করে আপনি পারবেন না। তাকে দেখলে আপনার চিন্তা করলে মায়া হবেন। এবং তার আপন ভাই নাই, ব্রাদার নাই, শ্যালক নাই। মানে আপনজন বলতে যদি প্রথম 5টা চাচাতো ভাই থাকতে হবে, 10টা মামাতো ভাই থাকতে হবে, খালাতো ভাই থাকতে হবে, তারা রাজনীতিতে এস্টাবলিশড হতে হবে, ঠিক সেই জায়গাটাতে তিনি একা, জাস্ট একা। তাকে ভাবে আপনি চিন্তা করেন যে শেখ হাসিনার কথা যদি চিন্তা করেন, আর যাই হোক না কেন, তার একটা পরিবার আছে, শেখ পরিবার আছে, সেখানে তার মামা, খালু, মামাতো ভাই, খালাতো ভাই, চাচাতো ভাই, আপনি যত অভিযোগ করেন না কেন, একেবারে কয়েকশো সমাজে যারা এই বাংলাদেশের রাজনীতিতে, অর্থনীতিতে খুবই গুরুত্বপূর্ণ। তো সেদিক থেকে জনাব তারেক রহমান সাহেব, তিনি তার আপনজন বলতে তার কন্যা জাইমা রহমান, তার স্ত্রী জুবাইদা রহমান, এর বাইরে তো আমি আসলে অন্য যা কিছু দেখি সবকিছুই হলো দলীয় নেতাকর্মী, তারপর দূর সম্পর্কের আত্মীয় স্বজন, দু একজন বন্ধু বান্ধব বা নতুন জোড়া বন্ধু বান্ধব। ঠিক এমন অবস্থাতে 18 কোটি মানুষের নেতৃত্বের যে আসন, সেই আসনে তিনি বসেছেন, সেই আসনে তিনি বসেছেন। আর যখন তিনি বসেছেন, তখন দেশি বিদেশি যে চক্রান্ত, এটি এক্সট্রিম লেভেলে আছে। এখানে 3 ধরনের চক্রান্তকে আমরা ধরতে পারি। প্রথমত হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ
একেবারে বিএনপির বলতে গেলে জাত শত্রু। আর বিএনপিও কিন্তু আসলে মূলত আওয়ামী লীগই তাদের শত্রু মনে করে। এদের মধ্যে কেবলই মাত্র প্রতিদ্বন্দ্বিতা নয়, মনস্তাত্ত্বিক অনেকগুলো বিষয় রয়েছে, ঘৃণা রয়েছে, অবিশ্বাস রয়েছে, সন্দেহ রয়েছে, সাইকোলজিক্যাল যেটা মানসিক যে ঈর্ষা সেটা রয়েছে। যেমন শেখ হাসিনা কখনই সে মনে করেন, প্রথমত তিনি মনে করেন যে তার বাবার খুনের সাথে সে জিয়াউর রহমান সাহেব জড়িত। এখন ধরেন একেবারে সত্যের ধারে কাছে নেই, 100% মিথ্যা, কিন্তু দেশের প্রধানতম রাজনৈতিক দলের প্রধান ব্যক্তি তিনি মনের মধ্যে গেঁথে রেখেছেন, ওটা থেকে আপনি তাকে সরাবেন কিভাবে? ক্ষমতা তো আপনার আমার হাতে না, আমরা যারা সত্য বলতে চাই বুঝি, ক্ষমতা তো শেখ হাসিনার হাতে। তো তিনি যখন বারবার বলছেন যে খুনি অমুক 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 আর বাবাকে খুন করেছে ইত্যাদি ইত্যাদি, তো ওটার মনস্তাত্ত্বিক ধাক্কাটা আপনি চিন্তা করেন কোথায়। এরপরে 21 আগস্টের গ্রেনেড হামলা, এই পুরো জিনিসটি যারাই করুক, যেই ভাই করুক, কিন্তু শেখ হাসিনা কি মনে করছে, আওয়ামী লীগের লোকজন কি মনে করছে, কাকে তারা দায়ী করছে। ফলে এরকম অসংখ্য ঘটনা, এই যে এখন বাংলাদেশে ধরেন যা কিছু হচ্ছে গত 4 মাসে, গত 2 বছরে আওয়ামী লীগের উপর যা কিছু হচ্ছে, এর পুরোটার জন্য বিশ্বাস করে না আওয়ামী লীগের লোকজন জামাতকে দায়ী করছে না, ইভেন এনসিপিকে তারা দায়ী করছে না। এনসিপির যে সমস্ত লোকজন তাদেরকে মানে এরা বাচ্চা ছেলে চলে আসছে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, কিন্তু মূল ক্রোধটা কিন্তু বিএনপির উপরে। আর বিএনপি সেটা জানে, জানার কারণে কি হলো, আওয়ামী লীগকে কিন্তু তারা কোনো ওয়াক ওভার দিতে চাচ্ছে না। আওয়ামী লীগের ফেরার রাস্তা, রাজনীতি করার রাস্তা ক্রমশ তারা সংকুচিত করতে চাচ্ছে, বন্ধ করে দিতে চাচ্ছে। এবং যেটা হয়, আপনি একটা জোয়ার, একটা ঝড়, এটা বাধা সৃষ্টি করতে পারবেন, কিন্তু অল অন এ সাডেন যখন এটা বিস্ফোরণ ঘটে তখন সেখানে একটা সুনামি হয়ে যায়। ফলে আওয়ামী লীগ যদি শেষ হয়ে যায় এটা আলাদা একটা পার্ট, কিন্তু কোনো কারণে বাধার কারণে যদি ফিরে আসে, ওটা ফিরে আসাটা হয়ে যাবে সুনামি। এবং সেই সুনামির যে সমস্ত চাপগুলো এসে তখন যে বিএনপি যে সমস্ত লোকজন বুদ্ধি দিচ্ছে, পরামর্শ দিচ্ছে, এদের কাউকে খুঁজে পাবেন না, সবাই বলবে সব দোষ তারেক রহমান সাহেবের। এখন যেভাবে ধরেন সবাই বলছে যে আমরা তো কিছুই করিনি, সবই শেখ হাসিনা করেছে, সেই সালমান কিনেছে, সেই এস আলম কিনেছে, যত রকম কথাবার্তা, তার কাছে আমরা কি কথা বলতে পারছি নাকি, দাঁড়াতে পারছি কিনা, গণভবনে তো আমরা ঢুকতেই পারতাম না। আমরা মধ্যে কোনো এখন নিরপরাধ ব্যক্তি কিচ্ছু করে নেই, আননেসেসারি শেখ হাসিনার দল করে একবার দুবার মন্ত্রী হয়েছি, খালি সে যেভাবে বলছে এভাবে স্বাক্ষর করছে, সিগনেচার করছি, সব মালপানি তারা কামাই গেছে। এই কথাগুলো দেখবেন এখন সবাই বলছে আওয়ামী লীগের, একই কথা বিএনপির ক্ষেত্রে কিন্তু বলা হবে ক্ষমতার ক্ষেত্রে। এই যে দেখেন না, ইউনূস সাহেব গেছে, এখন ইউনূস সাহেবের কিচেন ক্যাবিনেটে ঢোকার জন্য কত মানুষের আকুতি ছিল। এখন সবাই বলছে যে না, আমরা কোনো কিচেন ক্যাবিনেটে ছিলাম না, আমরা তার সাথে ছিলামই না, সে তার নিজের ইচ্ছা মতো সবকিছু করেছে ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন আমাদের দেশে কি হয়, ক্ষমতা কেন্দ্রিক একটা রাজনীতি আর ক্ষমতার বাইরে গিয়ে আরেকটা রাজনীতি। তো এই যে একটা অবস্থা চলছে, সেই অবস্থার প্রেক্ষিতে যেটা হচ্ছে সেটা হলো ডে বাই ডে তারেক রহমান সাহেব তার যে শত্রুপক্ষ, সেই শত্রুপক্ষের টার্গেটে পরিণত হচ্ছেন। আর এ সকল যখন পরিবেশ পরিস্থিতি হয় তখন যে ধরনের বন্ধু লাগে, বান্ধব লাগে, সহযোগিতা লাগে, তারপরে যে ধরনের একটা প্রতিরক্ষা বহু লাগে, বিশ্বস্ত লোকজন লাগে। আপনি অনেক মন্দ কাজ করেও কিন্তু বিশ্বস্ত লোকজন থাকলে আপনি টিকে থাকতে পারবেন। যেমন একজন পাগলা রাজা ছিলেন মোহাম্মদ বিন তুগলক, আমরা যাকে নিয়ে তুগলকি কাণ্ড বলি, কিন্তু তার অনেকগুলো কোয়ালিফাইড জেনারেল ছিল, অনেকগুলো কোয়ালিফাইড মন্ত্রী ছিল। ফলে একটার পর একটা অর্থনৈতিক বিপর্যয়, যুদ্ধ, রাজনীতি পরিবর্তন, মানে হাজারো রকম পলিটিক্যাল ফেইলারের পরও তার যে মিলিটারি পাওয়ার, তিনি ছিলেন অজেয়, একটা যুদ্ধ তিনি পরাজিত হননি। এবং জীবনের শেষ দিন পর্যন্ত শক্ত হাতে তিনি তার তুগলকি কর্মকাণ্ড চালিয়ে যেতে পেরেছিলেন মোহাম্মদ বিন তুগলক। আর একজন নিষ্ঠুর ব্যক্তি ছিলেন আলাউদ্দিন খিলজি, কিন্তু তার মালিক কাফুরের মতো একজন শক্তিশালী সেনাপতি ছিল। তা এরকম যদি শেখ হাসিনার এরকম শক্তিশালী লোকজন থাকতো, তার কাছে কিন্তু তার সাথে যারা ছিল সবই এরকম দুর্বল, দালাল, ফড়িয়া টাইপের লোকজন ছিল, ভাড় টাইপের লোকজন ছিল, কাউয়া টাইপের, চড়াই টাইপের লোকজন ছিল, ওরকম ছিল না। কিন্তু এই যে যেটা হলো, মানে
তার যে পতনটা হলো, সেই পতনের সময় দেখা গেল তার পক্ষে মানে হুঙ্কার দিয়ে দাঁড়ানোর মতো, শহীদ হওয়ার মতো, বা একজন লোক শেখ হাসিনা বঙ্গবন্ধু তার পরিবারের জন্য রুখে দাঁড়িয়ে জীবন বিসর্জন করেছে, এরকম সিঙ্গেল ঘটনা 18 কোটি মানুষের মধ্যে ঘটেনি, আগামীতে ঘটবে না। তো এর থেকে আসলে তারেক রহমান সাহেবকে শিক্ষা নিতে হবে, কিন্তু তিনি সেই শিক্ষাটা কতটা নিছেন, নেবেন বা নিতে পারবেন, তার চেয়ে বড় ব্যাপার হলো যে সর্বনাশ শেখ হাসিনার জামানায় ঘটেছিল, যে সর্বনাশ ইউনূসের জামানায় ঘটেছিল, সেই সর্বনাশ সুদে আসলে আরো বড় হয়ে আসছে, আরো বড় হয়ে আসছে। এবং এখানে অপরাধীদেরকে আপনি কোনো অবস্থাতে বুঝাতে পারছেন না যে অপরাধ কাকে বলে, কত প্রকার এবং কি কি। তারা সেই অপরাধ করে নিজেদেরকে শ্রেষ্ঠতর বলে মনে করছেন। তো যাই হোক, এখন যেটা হচ্ছে সেটা হলো এই যে জনাব তারেক রহমান সাহেব, তিনি কাজ করে যাচ্ছেন, তার মতো করে কাজ করে যাচ্ছেন, তার মতো স্বাধীনভাবে তিনি ছুটোছুটি করছেন, কখনো চট্টগ্রামে, কখনো গ্রামে, যেখানে সিলেটে, শ্বশুরবাড়ি থেকে শুরু করে সব জায়গাতে তিনি অবাধে যাচ্ছেন। সেনাবাহিনীর প্রশিক্ষণ ক্যাম্পে, গ্রীষ্মকালীন প্রশিক্ষণ ক্যাম্পে ঢুকে যাচ্ছেন, সেনা সদস্যদের সাথে তিনি মিশছেন, তাদের খাবার খাচ্ছেন, সবকিছু করছেন। কিন্তু আপনি দেখবেন যে তিনি যে স্বতঃস্ফূর্তভাবে যেভাবে চলাফেরা করার চেষ্টা করছেন, তার আশেপাশের পাগুলো, তার আশেপাশের হাতগুলো, আশেপাশের মুখগুলো, সেগুলো অভিব্যক্তি কি? ইজ ইট ফ্রেন্ডলি? ইজ ইট কোঅপারেটিভ? এটা কি বন্ধুত্ব সুলভ? এটা কি সহযোগিতামূলক? এটা কি প্রশংসনীয়? নাকি আমরা যারা দর্শক আসলে আমরা কিছুই করতে পারবো না, আমরা বলছি আহা হা, এরকম প্রধানমন্ত্রী আর হয় না, যিনি সেনাবাহিনীর ভিতরে ঢুকে গেলেন, তারপরে সেনাবাহিনীর খাবার খেলেন, প্রশিক্ষণ ক্যাম্পে বসে বসে তিনি সেনা সদস্যের এই দৃশ্য দেখলেন। কিন্তু এটা সেনাবাহিনীর লোকজন কেমন মনে করলো, সেটা হলো মূল বিষয়। হাউ দে অ্যাকসেপ্ট ইট। আমরা তৈরি করলে হবে না, তো ওই বাহিনীর ভিতরে কি অবস্থা আছে সেটা তাকে শতভাগ নিশ্চিত হতে হবে। তিনি খাল কাটতে বিভিন্ন জায়গাতে চলে যাচ্ছেন। এই যে খাল কাটা বা যে কোনো একটা প্রোগ্রামে তিনি উপস্থিত হচ্ছেন, এটা সংশ্লিষ্ট যারা লোকজন আছে তারা কিভাবে নিচ্ছেন? তিনি এসএসএফ এর প্রোটোকল ছাড়া একা একা ঘুরে বেড়াচ্ছেন, জনগণ হাততালি দিচ্ছে, জনগণের হাততালির 2 পয়সার মূল্য নেই। জনগণ সেলফি তুলছে, ওরকম হাজার হাজার সেলফি অনেকের সাথে অনেকে তুলে, কিন্তু ওটার কোনো মূল্য নেই। এখন এসএসএফ যা রাষ্ট্রীয় বাহিনী বা তার যারা নিরাপত্তা রক্ষা দায়িত্বে নিযুক্ত, তারা এই বিষয়টিকে কিভাবে নিচ্ছে? তারা কি মনে করছে তার নিরাপত্তা ওকে আছে? এসএসএফ থেকে শুরু করে পিজিআর থেকে শুরু করে সেনাবাহিনী, পুলিশ বাহিনী, এমনকি তার ব্যক্তিগত সিকিউরিটি গার্ড, তারা কি এই যে প্রধানমন্ত্রীর যে স্বাভাবিক চালচলন, এই স্বাভাবিক চালচলনে খুশি? আমার তো খুশি মনে হচ্ছে না। খোলামেলাই বলছে, আমার কাছে মনে হচ্ছে না যে তার এই সকল কর্মকাণ্ডে যারা দায়িত্বরত আছেন তারা কেউ খুশি। তিনি বিভিন্ন লোককে টেলিফোন করছেন, তাদেরকে ডেকে নিয়ে দাওয়াত খাওয়াচ্ছেন, তারপর যাকে তার ভালো লাগছে তাকে ডেকে নিয়ে তিনি, সেটা বিএনপির হোক, জামাতের হোক, আওয়ামী লীগের হোক, ডাজ নট ম্যাটার, তিনি মনে করছেন যে এই লোকটির সঙ্গে কথা বলা দরকার, তিনি কথা বলছেন। কিন্তু এই লোকগুলো তো তাকে কোনো উপকার করতে পারবে না। আমার সঙ্গে তিনি খুব কথা বললেন, আমার বাসায় দেখা করতে এলেন বা আমাকে দাওয়াত দিলেন, হোয়াটএভার মেবি, এতে তো তার 2 পয়সা উপকার হবে না, কোনো উপকার হবে না। কিন্তু আমাকে দাওয়াত করতে গিয়ে তার পাশের যে লোকটি আছে শেষটি যদি পার্মানেন্টলি তার প্রতি মনক্ষুণ্ণ হয়, তাহলে আমাকে দাওয়াত না দেওয়াটাই বুদ্ধিমানের কাজ। আগে ঘর সামলাতে হবে। সেই দিক থেকে ওনার আশেপাশে যে ওনার ক্যাবিনেট আছে, কিচেন ক্যাবিনেট আছে, পরিবার আছে, ওনার একান্ত ব্যক্তিগত স্টাফ আছে, এই জায়গাটাতে যে বন্ধন তৈরি করা দরকার, আমরা বাইরে থেকে যতটুকু দেখছি আমার কাছে মনে হচ্ছে না যে এই বন্ধনটা কোনো পারফেকশনে দেখে গিয়েছে। বরং তার যে কর্মকাণ্ড জনগণ প্রশংসা করছে, কিন্তু এই জনগণের প্রশংসা কোনো কাজে আসবে না। কিন্তু তারা যারা একান্ত আপনজন আছেন তারা যদি বিরক্ত হয় যে উনি এইভাবে পড়ছেন, আমার তো কোর্ট পড়তে ইচ্ছে করে, তিনি হঠাৎ করে কথা নয় বার্তা নিয়ে এসে এমপিদের গাড়িটা বন্ধ করে দিলেন, নির্বাচন করেছি আমরা, সারা বছর 17-18 বছর পরিশ্রম করেছি, নির্বাচিত হওয়ার পর একটা প্লট পাবো, একটা গাড়ি পাবো, তাই নিয়ে এসে হঠাৎ করে একটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে ফেললেন। এখন কি হবে? ওনার তো ঠিকই ভালো গাড়ি আছে, আমাদের তো ভালো গাড়ি না, একটা ট্যাক্স ফ্রি ভালো গাড়ি আনবো,
এই কাজটা উনি বাধা দিয়ে দিলেন। এই যে নেতাকর্মীদের মধ্যে যে ক্ষোভ, এটা প্রশমিত করবেন কিভাবে? রাজনীতি এমন একটা কঠিন বিষয়। অনেক সময় রাজা নিজে তার কর্মচারীকে ঘুষ দিতে বাধ্য হতেন। এটা তোহফা না, ঘুষ দিতে বাধ্য হতেন, এবং ঘুষ দিয়ে মানে স্বয়ং রাজা সম্রাট তার প্রাসাদের কর্মচারীদেরকে ঘুষ দিয়ে তিনি অনেক কর্মকাণ্ড করতেন। এত জটিল অবস্থা। এখানে সব জনপ্রিয় জিনিসই কিন্তু জনপ্রিয় নয়, সব সঠিক জিনিস আসলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল বয়ে নিয়ে আসে না। তো সেই দিক থেকে যেটি হচ্ছে সেটি হলো যে এই যে জনাব তারেক রহমান সাহেব এখন যে মাননীয় প্রধানমন্ত্রী, তিনি হয়তো আন্তরিকতা নিয়েই করছেন, হয়তো চিন্তা ভাবনা করেই করছেন, তার বিবেচনা যেটা ভালো মনে হয় সেটাই করছেন, কিন্তু এটার যে আউটপুট, সেই আউটপুটে আশেপাশের লোকের মধ্যে নানা রকম প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তার নিরাপত্তা নিয়ে অনেকেই চিন্তিত, তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনেকেই চিন্তিত, তার যে প্ল্যান এবং পরিকল্পনা নিয়ে কোনো সুদূর প্রসারী যে ভালো ফলাফল, এগুলো গত 4 মাসে এখনো পর্যন্ত ফুটে ওঠেনি। সেই অবস্থাতে এই যে তার যে সহজ সরল অভিব্যক্তি, এটার জন্য মায়া করা ছাড়া আপনার বা আমার কি বা করার আছে? মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।